হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কিল বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি শুভাশিস ভট্টাচার্য, আমি এই চ্যানেলে তোমাদের জন্য বানিয়ে থাকি হচ্ছে অস্ত্রশস্ত্র, ভারতের এবং অন্যান্য দেশের এবং ইকোনমি রিলেটেড ভিডিও। এই চ্যানেলে শুভদীপ স্যার বানিয়ে থাকেন হচ্ছে তোমাদের গ্লোবাল অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কূটনীতি নিয়ে এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকেন। তো আমি তোমাদের যথারীতি আজকে একটা স্পেশাল টপিক নিয়ে এসেছি আকাশতীর ও ব্রাহ্মসের ব্যাপারে। আমাদের ভারত ধীরে ধীরে, আশা করি তোমরা শুভদীপ স্যারের ক্লাসে শুনেওছ যে ভারত ধীরে ধীরে ডিফেন্স এক্সপোর্টের দিকে এক ধাপ করে এগোচ্ছে এবং এই এক ধাপ করে এগোতে গিয়ে অপারেশন সিঁদুর আমাদের সাপে বর হয়ে দাঁড়িয়েছে। অপারেশন সিঁদুর আমাদের এই ডিফেন্স এক্সপোর্টকে প্রায় দ্বিগুণ করে দিয়েছে, সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই অপারেশন সিঁদুরে আমরা একটা অস্ত্রের নাম খুব বেশি শুনেছি রাশিয়ার, যেটা হচ্ছে S-400, কিন্তু অনেকেই জানো না যে এই S-400 কিন্তু সব থেকে বেশি ব্যবহার হয়নি। যারা এই যুদ্ধ নিয়ে ঘাটাঘাটি করে যে অন্যান্য দেশেরা, তারা জানে যে S-400 এই যুদ্ধতে তেমন ব্যবহার হয়নি, ম্যাক্সিমাম ব্যবহার হয়েছিল কি আকাশ তীর। তো চলো এই আকাশ তীরের তুল্যমূল্য আলোচনা S-400 এর সাথে এবং তার সাথে এই ব্রাহ্মস মিসাইল এবং নতুন যেটা আসছে নবাগত ব্রাহ্মস 2, এইগুলো নিয়েও আলোচনা করব এবং ভারতের ডিফেন্স এক্সপোর্ট নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমি তোমাদের শুভাশিস স্যার, প্রায় 8 বছর ধরে আমি পড়িয়ে আসছি। আড্ডা 247 আমার প্রায় 6 বছর হয়ে গেছে। তো চলো আমরা এখন দেখব স্টার্টিংয়ে যে আকাশ তীর এবং S-400 এদের মধ্যে তুল্যমূল্য আলোচনা। এইবার তোমার মনে প্রশ্ন আছে, স্যার S-400 এর সাথে কি আকাশ তীরের কোনো তুলনা করা যায়? S-400 অনেক বেশি উন্নত, আমি অস্বীকার করছি না, খালি পাশাপাশি রেখে দেখাবো কেন আকাশ তীরের চাহিদা পৃথিবীতে বাড়ছে। এবং S-400ও কিন্তু রাশিয়ায় কিছু হলেও কিছু ক্ষেত্রে ফ্লপ করেছে, তার পিছনেও কারণ আছে কিছু, সেইগুলোর ব্যাপারেও আমরা জানবো। তো চলো শুরু করা যাক। তো একদিকে আমি রেখেছি আকাশ তীর, একদিকে রেখেছি S-400। এখানে অনেকগুলো পয়েন্টের ব্যাপারে আলোচনা করা আছে। সব পয়েন্ট হয়তো তোমার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট নয়, যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট আমি সেই জায়গাগুলোর উপরে ফোকাস করব। তো দেখে নাও, কারণ যারা WBCS বা IS এর মতন পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। তো চলো দেখে নিই। তো দেখো আকাশ তীরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা হচ্ছে কি একটা এয়ার ডিফেন্স কন্ট্রোল অ্যান্ড কমান্ড সিস্টেম। তো S-400 ওয়ান টাইপ অফ সেম, খালি এর তফাৎ কি, এটা লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এই দুটোর মধ্যে এটা তফাৎ। কি তফাৎ একটু বাদে বুঝবো, যে এইটা কেন লং রেঞ্জ নয় আকাশ তীর, সেটাও আমরা জানবো। তো দেখো ডেভেলপারকে এই আকাশ তীরের DRDO, সম্পূর্ণটা এটা ভারতীয় টেকনোলজিতে তৈরি। আর S-400 রাশিয়া তৈরি করেছে, আলমাস অ্যান্টে বলে একটি কোম্পানি, সেটি এটি তৈরি করে। ভালো কথা। এইবার এর প্রাইমারি রোল সবারই মোটামুটি সেম প্রাইমারি রোল। ম্যাটারটা কোথায়, তফাৎটা কোথায়? মিসাইল সিস্টেম কন্ট্রোল, এটা কি আকাশ SM দিয়ে এটা কন্ট্রোল হয়। এবং এইখানে আমরা দেখতে পারি S-400 এর ক্ষেত্রে 40N6, 48N6 এই র্যাডারগুলো ইউজ হয়ে থাকে। এবার আসছি রেঞ্জের একটা আকাশ পাতাল তফাৎ তোমরা দেখতে পাবে। আকাশ তীরের রেঞ্জ অনেক কম, 25 থেকে 40 কিলোমিটার। সেইখানে S-400 এর রেঞ্জ প্রায় 400 কিলোমিটার। তবে এটাই আমাদের কাছে অ্যাডভান্টেজ। এবার বলবে স্যার কি বলছেন, এটা কেন আমাদের কাছে অ্যাডভান্টেজ? কারণ ভেবে দেখো, সবার প্রথম আসো এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের কাছে এটা কেন অ্যাডভান্টেজ এবং যুদ্ধতেও এটা কেন বেশি ব্যবহার হয়েছে। তার পিছনে কারণ হচ্ছে পাকিস্তান থেকে ম্যাক্সিমাম যে মিসাইলগুলো ছোড়া হয়েছিল সেগুলো সুপারসনিক বা হাইপারসনিক নয়। তার ফলে খুব ইজিলি এই ছোট রেঞ্জের আমাদের যে ছোট রেঞ্জের যে ডিফেন্স সিস্টেম আমাদের এই আকাশ তীর, এটা দিয়েই আমরা সেটাকে ধ্বংস করতে সক্ষম হয়েছি। তার পিছনে কারণ আরেকবার কি বললাম, পাকিস্তান ম্যাক্সিমাম যে অ্যাটাকগুলো করেছিল সেগুলো সুপারসনিক বা হাইপারসনিক নয়। যদি সুপারসনিক বা হাইপারসনিক হয়
তখন আমাদের S-400 ব্যবহার হয়। তাহলে S-400 কেন স্যার? এটা ধ্বংস করতে কি, ওই ছোট মিসাইলগুলো ধ্বংস করতে কি S-400 ব্যবহার করা যায় না? আরামসে ব্যবহার করা যায়, কিন্তু ম্যাটার হচ্ছে এটা অনেকটা হয়ে যাবে মশা মারতে কামান দাগার মতন। তোমার ঘরে যদি মশা আসে নিশ্চয়ই তুমি কামান বা গুলি চালাবে না, তুমি হাত দিয়েই থাপ্পড় দিয়ে মেরে ফেলতে পারবে। তো এটাও অনেকটা সেম জিনিস। এবার বলবে স্যার তাহলে এইটার এত এক্সপোর্টের কেন চাহিদা আসছে? এইটা এক্সপোর্টের কেন চাহিদা আসছে? ম্যাক্সিমাম রিজন হচ্ছে এর দাম কম। কতটা কম একটু বাইরে গিয়ে দেখবো, আমরা একটু পরে গিয়ে দেখব। এইবার এই মিসাইলগুলো চাইছে কোন দেশ? শ্রীলঙ্কার মতন দেশ। চাইছে কারা? আফ্রিকান কান্ট্রি, মিডল ইস্ট কান্ট্রি। এবার এইগুলোর কেন চাহিদা বাড়ছে? কারণ তাদের আশেপাশে যারা শত্রু, তাদের কারুর হাইপারসনিক বা সুপারসনিক মিসাইল নেই তাদের কাছে। তার ফলে তাদেরকে প্রতিহত করবার জন্য এই আকাশতীর সিস্টেম মোর দ্যান এনাফ এবং যথেষ্ট উন্নত। তো তাই জন্যই এর ডিমান্ড বেশি, এর ডিমান্ড কম অন্যান্য মিডল ইস্ট বা অন্যান্য আফ্রিকান কান্ট্রি বলো বা এদের কাছে। ওকে, এইবার চলো পরের পয়েন্টে আসছি। টার্গেট টাইপ, এরা সব রকমই এয়ারক্রাফট, ইউএভি, ক্রুজ মিসাইল সবকিছুই ধ্বংস করতে সক্ষম। এর ক্ষেত্রে তো আরো উন্নত, এটা আইসিবিএমও ধ্বংস করতে সক্ষম, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেগুলো, সেগুলো ধ্বংস করতে সক্ষম এবং ব্যালিস্টিক মিসাইলও ধ্বংস করতে সক্ষম। এটার থেকে ডেফিনেটলি এটা অনেক বেশি উন্নত। তবুও এইটা কেন বেশি কাজ করেছে আমাদের ইন্ডিয়ান সিস্টেমের মধ্যে? কারণ এটি হাইলি অটোমেটেড। আমাদের ইন্ডিয়ান সায়েন্টিস্টরা এটাকে তৈরি করেছে কি হাইলি অটোমেটেড, যেখানে এই সিস্টেমের কাছে এটা একটুখানি পিছিয়ে থাকে। তাই জন্য দেখা যায় যে রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে S-400 কিন্তু তেমনভাবে কাজ দেয়নি। এইটার কারণে রাশিয়া ভারতের সাথে যৌথভাবে S-500 তৈরি করতে চাইছে, কারণ ভারতের র্যাডার সিস্টেম অনেক বেশি স্ট্রং রাশিয়ার র্যাডার সিস্টেমের থেকে। এইটার সব থেকে বড় প্রমাণ পাবে যখন আমাদের কেরালায় যে নৌমহড়া F-35B যখন আমাদের ভারতের র্যাডার আন্ডারে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে সেটি ধরা পড়ে যায়। স্টেলথ বিমান হওয়া সত্ত্বেও সেটি কি হয়েছে? সেটি আমাদের র্যাডারে ধরা পড়ে গেছে। এইখান থেকে প্রমাণ হয় আমাদের র্যাডার সিস্টেম কতটা উন্নত। এবং তার সাথে এই যুদ্ধতেও আমরা দেখতে পেয়েছি যেখানে S-400 আমাদের দেশে সফল, S-400 ওদের দেশে সফল নয়, কারণ আমাদের সায়েন্টিস্ট এর মধ্যে কিছু মডিফিকেশন করেছিল যেটা ওই দেশে হয়নি। এরপর আসছি কি মোবিলিটি। মোবিলিটির ক্ষেত্রে আমরা দেখতে পাবো ফুললি মোবাইল কমান্ড সিস্টেম। এটি একেবারে মোবাইল কমান্ড সিস্টেম, এটাও ফুললি মোবাইল, কিন্তু ট্রাকের মধ্যে মাউন্টেড থাকে এটি। আর এটি খুব সহজেই মুভেবল, এটার থেকে বেশি মুভেবল। এইদিকে এটা অ্যাডভান্টেজে আছে, এইদিকে এটা অ্যাডভান্টেজে আছে, ঠিক আছে। তারপর অপারেশনাল ইউজ এটা কে করে থাকে? আমাদের ইন্ডিয়ান আর্মি করে থাকে। সাধারণত শর্ট রেঞ্জ যেরকম মিসাইল সিস্টেম ইন্ডিয়ান আর্মি ব্যবহার করে এবং লং রেঞ্জগুলো ইন্ডিয়ান এয়ারফোর্স ব্যবহার করে, যেই ক্ষেত্রে S-400 তারা ব্যবহার করেছে। স্পিডের দিকে দেখতে গেলেও এটার স্পিড হচ্ছে অনেক কম এটার থেকে, ম্যাক 2.5, আর এটার স্পিড হচ্ছে ম্যাক 14+। তাতে কিছু যায় আসে না খুব একটা, কারণ যে মিসাইলগুলো দিয়ে হামলা হচ্ছে, আবারও বলছি আমাদের পাশের দেশ যারা হামলা করছে তাদের কাছে অত উন্নত মিসাইল সিস্টেম নেই শাহিন বাদে, ঠিক আছে। চলো এরপরে আসছি। ওরা শাহিন যদি 10টা ছোড়ে ওরা রাতারাতি ভিখারি হয়ে যাবে, তো শাহিন 10টা ছোড়ার ক্ষমতা ওদের নেই, কিন্তু আমাদের কিন্তু আরামসে 10টা S-400 ইউজ করার মতন ক্ষমতা রয়েছে। ওদের দেশ যদি শাহিন 10টা ইউজ করে তারপরের দিন বাটি হাতে আবার ওই IMF এর কাছে গিয়ে ভিক্ষা চাইতে হবে। ওকে, চলো এরপর আসছে কি আকাশতীর একটা রিজিওনাল এবং ট্যাকটিক্যাল কভারেজ দেয়, আর S-400 স্ট্র্যাটেজিক এবং ন্যাশনাল কভারেজ দেয়, যেটা অনেক লং রেঞ্জ হওয়ার জন্য এটা হয়ে থাকে। ইন্ডিজেনাস, এটা ফুললি ইন্ডিজেনাস, আর এটা রাশিয়া থেকে ইম্পোর্টেড আমাদের, কিন্তু মডিফিকেশন করা হয়েছে ইন্ডিয়ায়, ঠিক আছে। মডিফিকেশন হয়েছে এর মধ্যে কিছু। ওকে, এইবার চলে আসো দাম। এইখানটাই হয়ে যায় তফাৎ। ভাবো এইটার দাম হচ্ছে কত? S-400 এর 5.5 বিলিয়ন ফর 5 ইউনিটস, মানে 1.1 বিলিয়ন পার ইউনিট।
পার ইউনিট, মানে এটা যদি আমি রুপিজে কাউন্ট করি, এইটার মতন ইন্ডিয়ান রুপিজে কাউন্ট করি, দাম কত দাঁড়ায়? মোর দ্যান 9,500 crore, সরি 90,000 crore, 90,000 crore, মানে বুঝতে পারছো এর একটা ইউনিটের দাম 90,000 crore, আর এটার একটা ইউনিটের দাম 2.5 crore। এবার বলো, তোমাকে যদি একটা সুযোগ দেওয়া হয় যে মানে তোমার দেশের সুরক্ষার জন্য যে তোমার 2.5 কোটিতে কাজ হয়ে যাচ্ছে, তুমি ভুলেও কি এই S-400 কিনবে? আমি কাদের জন্য বলছি, আমাদের দেশে S-400 দরকার, আরো দরকার আমাদের দেশে। কিন্তু যেই দেশগুলো যেমন আফ্রিকান কান্ট্রি, যাদের শত্রুদের কাছে এইসব এত বড় বড় অস্ত্র নেই, ব্রাজিল, আর্জেন্টিনা, এই যে ল্যাটিন আমেরিকার কান্ট্রি, যাদের কাছে এত বড় বড় অস্ত্র নেই, তাদের কি প্রতিরক্ষার জন্য, তাদের ডিফেন্স সিস্টেমের জন্য এত টাকা নষ্ট করার কোনো মানে হয়? তারা তো এই টাকায় আরামসে তাদের সিস্টেম দাঁড় করিয়ে দেবে, তাই না? তাই জন্য এর কিন্তু ধীরে ধীরে চাহিদা মার্কেটে বাড়ছে। ঠিক আছে, এরপরে আসছি আমাদের এক্সপোর্ট স্ট্যাটাসে দেখতে পাবে ব্রাজিল রিপোর্টেডলি আইং দ্য আকাশ তীর সিস্টেম, যার জন্য ব্রাজিল, এই যে আমরা ব্রিক্স সম্মেলন দেখব, সেখানে আমরা এই নিয়ে আলোচনা হতেও দেখব। ঠিক আছে, দেখেছি আর কি। এছাড়া শ্রীলঙ্কা, ভিয়েতনাম, আর্মেনিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, আর্মেনিয়া এরাও কিন্তু এই আকাশ তীর সিস্টেম চাইছে। তো কোন দেশগুলো চাইছে তোমরা আশা করি বুঝতে পারছো, যেই দেশগুলোর আশেপাশের শত্রু এত পাওয়ারফুল নয়। এইবার চলে আসি ব্রাহ্মস মিসাইল। ব্রাহ্মস মিসাইলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ব্রাহ্মস একটা সুপারসনিক ক্রুজ মিসাইল। ভালো কথা, এটা কিন্তু আমরা ব্রাহ্মসের কথা বলছি, ব্রাহ্মস 2 নয়। এর স্পিড কত? তৈরি করেছে কে? ডিআরডিও, ইন্ডিয়া। ঠিক আছে, এবং রাশিয়ার একটি সংস্থা। তো এটা ডিআরডিও এবং রাশিয়ার সমন্বয়ে এটি তৈরি হয়েছে। এর স্পিড হচ্ছে ম্যাক 2.8 থেকে 3। স্যার এটা এমন কি ব্যাপার? খুব সিম্পল জিনিস, এটা একদমই সিম্পল নয়। কেন সেটা বলছি। অরিজিনাল রেঞ্জের কত? 290 কিলোমিটার, যেটা বাড়িয়ে প্রায় 380 কিলোমিটার অবধিও করা সম্ভব। এখন এটাকে বাড়িয়ে 800 কিলোমিটার অবধি এর রেঞ্জ করা হয়েছে। কিন্তু মাথায় রাখবে, ইন্ডিয়াকে যখন এক্সপোর্ট করতে হবে তখন এই 800 কিলোমিটার বা 450-500 কিলোমিটারের সে কিন্তু এক্সপোর্ট করতে পারবে না, তাকে এক্সপোর্ট করতে হবে 290 কিলোমিটারের এই রেঞ্জের মধ্যে। কেন? সেটার জন্য যদি তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে কোন চুক্তির জন্য, এমন কি চুক্তি আছে যার জন্য ভারত এটা 300 কিলোমিটারের উপরে রেঞ্জের উপরে এক্সপোর্ট করতে পারবে না। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি সেটার উত্তর দেব। এটা ওয়ারহেড কত ক্যারি করতে পারে? 200 থেকে 300 কেজি, এবং এটা নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে সক্ষম। এবং এর যদি প্রিসিশন দেখি, সব থেকে বড় জিনিস প্রিসিশন। প্রিসিশন মানে তুমি এখানে টার্গেট করেছো, এই টার্গেটের 1 মিটার, এর খুব বেশি হলে যে কোনো 1 মিটার দূরত্বে, মানে 3 ফুট, খুব বেশি হলে আমি যদি এখানে টার্গেট করে থাক, মানে আমি এই বোর্ডের এই প্রান্তে টার্গেট করেছে ধরো, খুব বেশি হলে ওই প্রান্তে এসে পড়বে। এতটা প্রিসিশনের, মানে বোর্ডের এই প্রান্তে যদি টার্গেট করো, বোর্ডের ওই প্রান্তে এসে পড়বে, এতটা প্রিসিশন। সাধারণত এত প্রিসাইজ ওয়েতে কোনো মিসাইল কাজ করে না। ঠিক আছে, এবং এটির স্পেশাল বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এর স্টেলথ কোয়ালিটি। কেন? এটা লুকিয়ে আঘাত করতে সক্ষম, লো র্যাডার ক্রস সেকশন, টেরেন হাগিং। এই যে এই জিনিসটা কি জিনিস ভেবে দেখো, এই ব্রাহ্মস মিসাইল মাত্র 10 মিটার উচ্চতায়, মানে 3 তলা বাড়ির হাইট দিয়ে গিয়ে অ্যাটাক করতে পারে। এছাড়াও 3 তলা থেকে শুরু করে কত 15 কিলোমিটার উপরে, মানে হিমালয়েরও উপরে, দুটো হিমালয়কে দাঁড় করিয়ে দিলে যে হাইট হবে সেই হাইটে দিয়ে গিয়েও অ্যাটাক করতে পারে এটি, এতটা পাওয়ারফুল। তো এর ফলে একে ডিটেক্ট করা নেক্সট টু ইম্পসিবল। আর কি, এর মধ্যে যে ইঞ্জিনটা ব্যবহার হচ্ছে, যেটার জন্য এটি গিয়ে পৌঁছাচ্ছে, সেটা হচ্ছে প্রথম স্টেপে সলিড ফিউল বুস্টার এখানে ব্যবহার হয়, যেটা ওড়ার জন্য প্রাথমিকভাবে ইউজ হয়।
তারপরে থাকে লিকুইড ফুয়েল র্যামজেট ইঞ্জিন। এই র্যামজেট ইঞ্জিন কি? র্যামজেট ইঞ্জিনে ব্যবহার হয় হচ্ছে এর ভিতরে একটা রোটেটর কম্প্রেসার থাকে। রোটেটর কম্প্রেসার কি করে? যে বায়ুটা আসছে সেটাকে রোটেট করে কম্প্রেস করে অক্সিজেন তৈরি করে থাকে, তাই জন্য এর মধ্যে কি থাকে? রোটেটর কম্প্রেসার। আরেকটা হয় স্ক্র্যামজেট ইঞ্জিন, যেটা ব্রাহ্মস 2 তে ব্যবহার হচ্ছে। স্ক্র্যামজেট ইঞ্জিনের জন্য একটু পরে আমি বলছি স্ক্র্যামজেট ইঞ্জিন কি। তো র্যামজেট কি? র্যামজেট হচ্ছে একটা রোটেটর কম্প্রেসার থাকে, যেটা বায়ুর অক্সিজেনকে কি করে? কম্প্রেস করে তার ইঞ্জিনে পাঠায়, না হলে ইঞ্জিনের যে জ্বালানি আছে সেটা তো জ্বলবে না, তো অক্সিজেন দরকার, তার জন্য সেটি এই র্যামজেট ইঞ্জিন প্রোভাইড করে। ওকে, আর এর যদি আমরা এটা ব্যবহার করে কে? ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স সবাই ব্যবহার করে। আর এইটা চাইছে কে? ফিলিপিন্স। অলরেডি ফিলিপিন্স আর ভিয়েতনাম সাইন হয়ে গেছে, এরা দুজন নিচ্ছে। এর সাথে আর কে কে নিচ্ছে? কে কে চাইছে? মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ব্রুনেই, সেভারাল মিডল ইস্টার্ন কান্ট্রি, ল্যাটিন আমেরিকান নেশন, এরা সবাই চাইছে। তার মানে এটা আমাদের কাছে ট্যাকটিক্যালি আর কূটনীতিগতভাবে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ যারা যারা আমাদের কাছে এই ব্রাহ্মস চাইছে ম্যাক্সিমাম তারা হচ্ছে চায়নার শত্রু। ঠিক আছে, চায়নার থেকে তারা বেঁচে থাকতে চায়, এই রকম দেশগুলোই এটি চাইছে। এছাড়া মিডল ইস্টার্ন কান্ট্রি অ্যান্ড ল্যাটিন আমেরিকা আছে যারা এই ব্রাহ্মস মিসাইল আমাদের কাছ থেকে চাইছে। ওকে, এইবার আসছি ব্রাহ্মস 2। এর স্পেশালিটি হলো কি? এতে স্ক্র্যামজেট ইঞ্জিন ব্যবহার হয়। এই স্ক্র্যামজেট ইঞ্জিন ব্যবহার করতে গেলে মিনিমাম স্পিড ম্যাক 5 এর উপরে হতে হয়। তার ফলে এর যে রোটেটর কম্প্রেসার, যেটা আমরা র্যামজেট ইঞ্জিনে দেখতে পেলাম যে রোটেটর কম্প্রেসার থাকে, এখানে সেটা প্রয়োজন হয় না। এ এতটা স্পিডে সামনের দিকে এগোয়, এই স্পিডেই একটা প্রেসার ক্রিয়েট হয়, যার ফলে অক্সিজেন অটোমেটিক কম্প্রেস হয়ে যায়। এর মধ্যে এতটাই স্পিড হয় যে অক্সিজেন এমনিতেই এর মধ্যে গিয়ে ধাক্কা খেয়ে কম্প্রেস হয়ে যায় এবং ইঞ্জিনে গিয়ে ব্যবহার হয়। এটাকেই বলা হয় স্ক্র্যামজেট ইঞ্জিন। এইবার এই স্ক্র্যামজেট ইঞ্জিন ব্রাহ্মস 2 তে ব্যবহার হয়। এটা হাইপারসনিক ক্রুজ মিসাইল। হাইপারসনিক মানে 5 ম্যাকের উপরে যাদের স্পিড হয় সেই সব মিসাইলকে কি বলা হয়? হাইপারসনিক। তো এর স্পিড কত? ম্যাক 8 বলা হচ্ছে, এটা ম্যাক 10 অবধি নিয়ে যাওয়া হবে। ম্যাক 10 মানে ম্যাক 8 মানে 10,000 কিলোমিটার পার আওয়ার স্পিডে এটি গিয়ে অ্যাটাক করে। তো এর ফলে এটিকে ডিটেক্ট করা নেক্সট টু ইম্পসিবল হয়ে যায়, কারণ এটাকে ডিটেক্ট করবে, তারপরে ধরো অন্য কোনো মিসাইল ফায়ার হবে এটাকে আটকাবার জন্য, ততক্ষণে এগিয়ে কাজ ছেড়ে দেবে। ঠিক আছে, তো এর ফলে এটাকে আটকানো নেক্সট টু ইম্পসিবল। রেঞ্জ কত? আপাতত 1,500 কিলোমিটার এর রেঞ্জ। মাত্র 1,500 কিলোমিটার। 1,500 কিলোমিটার মানে পুরো পাকিস্তান আমাদের কভার হয়ে যায়। পাকিস্তানের উপর নিচে দূরত্ব হচ্ছে 1600 কিলোমিটার। কত? উপর নিচের দূরত্ব। আমার উপর নিচ দেখে তো লাভ নেই, আমার চওড়ায় দেখতে হবে। চওড়ায় কত? 885 কিলোমিটার। মানে আমাদের ভারতের এই পাঞ্জাব থেকে ফায়ার করলে কুয়েটটা, এইদিকে এই প্রান্তে আছে কি? কুয়েটটা। হ্যাঁ, এই কুয়েটটা, এখান থেকে এই কুয়েটটার দূরত্ব কত? 885 কিলোমিটার। আর এর রেঞ্জ হচ্ছে কত? 1,500 কিলোমিটার। মানে দুখানা পাকিস্তানকে তো আরামসে কভার করে নিত এটা। দুখানা পাকিস্তান আমাদের আরামসে কভার হয়ে যাবে, এমনকি চায়নার মিডিল অব্দি আমরা কভার করে ফেলতে পারবো এই রেঞ্জের মাধ্যমে। তো আমাদের এর থেকে বেশি ভেবে লাভ নেই, কারণ হচ্ছে আমাদের যুদ্ধ পরিস্থিতির জন্য যেটা দরকার। আমি তো আমেরিকার সাথে যুদ্ধ করতে যাচ্ছি না, চায়না যাবে যুদ্ধ করতে আমেরিকার সাথে। আমার যুদ্ধ করার প্রয়োজন নেই আমেরিকার সাথে, আমার যুদ্ধ করার প্রয়োজন নেই আমার রাশিয়ার সাথে, আমার যুদ্ধ করার প্রয়োজন নেই নর্থ কোরিয়ার সাথে। আমি 10,000 15,000-এর রেঞ্জের কেন মিসাইল বানাতে যাব? যদিও বা ভারত সেটিও বানিয়েছে, সেটার ব্যাপারেও তোমাদের ভিডিও করে দেব। যাই হোক, আমাদের ব্রাহ্মস এইটুকুনি রেঞ্জের মধ্যে কভার করতে পারলেই আমাদের কাজ কিন্তু উদ্ধার, আমাদের কার্যসিদ্ধি হয়ে যাবে। ঠিক আছে, এইবার তুমি ভাবো এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স হচ্ছে কত? 885 কিলোমিটার। 10,000 কিলোমিটার হচ্ছে এর স্পিড। মানে আমি যদি কমিয়েও ধরি তাতেও কি দাঁড়ায় যে আমাদের কয়েক সেকেন্ডের মধ্যে ভারত এই প্রান্ত থেকে এই প্রান্তে অ্যাটাক করে দেবে আর পাকিস্তান ধরতেও পারবে না।
কয়েক সেকেন্ডের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো মাথায় রাখো যে এর মতন পাওয়ারফুল আর কিচ্ছু নেই, মানে আমাদের আশেপাশের কোনো দেশের কাছেও নেই এত পাওয়ারফুল কোনো মিসাইল। ওকে, ল্যান্ড, সি, এয়ার এই তিনটে জায়গা থেকেও ফায়ার করতে সক্ষম, সেম অ্যাজ ব্রহ্মোস 1-এর মতন। স্ক্র্যামজেট ইঞ্জিন, 200 থেকে 300 কেজি ওয়ারহেড, মানে বুঝতে পারছো 200 থেকে 300 কেজি ওয়ারহেড মানে তোমার হিরোশিমায় যে ব্লাস্টটা হয়েছিল তার থেকে 2000 গুণ বেশি পাওয়ারফুল ব্লাস্ট করতে এটা সক্ষম, যদি এর মধ্যে নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করে এটি। ঠিক আছে, প্রিসিশন এর মারাত্মক, 1 মিটারেরও কম, এবং কত সালের মধ্যে আমাদের কাছে এটা চলে আসছে? 2028 সালের মধ্যে আমাদের কাছে এটা চলে আসছে। এইবার আসো ডিফেন্স এক্সপোর্ট। আমাদের ভারত কি কি এমন ডিফেন্স এক্সপোর্ট করছে যার জন্য মানুষ এত, মানে এই যে বাংলাদেশ, পাকিস্তান এরা এত ভয় কেন? কেন ভাবছে যে ভারতকে এই এক্সপোর্ট করতে দেওয়া যাবে না? চায়না কেন এত ভয়? কারণ ভারত যদি একবার এক্সপোর্ট শুরু করে এরা কেউ ময়দানে টিকতে পারবে না, কারণ সব থেকে কম দামে দিতে সক্ষমকে এই ভারতীয় ডিফেন্স সিস্টেম সব থেকে কম দামের জিনিস ব্যবহার করে এবং সব থেকে উন্নত মানের। দেখে নাও, তোমরা দেখতে পাবে ব্রহ্মোস সুপারসনিক মিসাইল, এরা হাইপারসনিকটাও নয়, সুপারসনিক, যেটা ভিয়েতনাম এবং ফিলিপিন্স অলরেডি সাইন করে নিয়েছে। মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ব্রুনেই, সেভারাল মিডল ইস্ট কান্ট্রি এবং ল্যাটিন আমেরিকা এবং ইন্দোনেশিয়া এগুলিকে নিতে চাইছে। এছাড়া আকাশ মিসাইল সিস্টেম যেটা, সেটা ভিয়েতনাম, আর্মেনিয়া, শ্রীলঙ্কা এরা নিতে চাইছে। পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার আর্মেনিয়া এটা নিয়েছে। অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এটা নিয়েছে কে? মরিশিয়াস, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপস। এবং লাইট কমব্যাট এয়ারক্রাফট এলসিএ যেটা তেজাস, আমাদের থেকে তেজাস নিতে চেয়েছে কে? আর্জেন্টিনা, ইজিপ্ট, ফিলিপিন্স, মালয়েশিয়া, মানে বিদেশের যে দেশগুলো সেগুলো আমাদের থেকে, আমাদের মানে যেটা ফাইটার জেট সেগুলো আমাদের থেকে পারচেস করছে। এরপর র্যাডার, র্যাডারের মধ্যে সোয়াতি বলে যে র্যাডারটা, এটা আর্মেনিয়া পারচেস করছে আমাদের থেকে। পেট্রোল অ্যান্ড অফশোর ভেসেল মরিশিয়াস, মালদ্বীপ, শ্রীলঙ্কা এরা পারচেস করছে। বুলেট প্রুফ জ্যাকেট গালফ কান্ট্রিরা এবং আফ্রিকার নেশন যারা, তারা আমাদের থেকে পারচেস করে। এবং স্মল আর্মস অ্যান্ড অ্যামিউনেশন যেগুলো হচ্ছে আমরা রাইফেল, বন্দুক এগুলো যেগুলো তৈরি করি, এগুলো সাউথ এশিয়ান কান্ট্রি, আফ্রিকান নেশন এরা আমাদের থেকে পারচেস করছে। এবং কিছু ইউএভি ড্রোনস, যেগুলো ড্রোনস কারা পারচেস করছে? আফ্রিকা এবং এশিয়ান কান্ট্রিরা আমাদের থেকে ড্রোন পারচেস করছে। তার মানে বুঝতে পারছো যে আমরা ধীরে ধীরে একজন ইম্পোর্টার, মানে ডিফেন্স সিস্টেম ইম্পোর্টার থেকে ডিফেন্স সিস্টেম এক্সপোর্টারে পরিণত হচ্ছি, এবং খুব শিগগিরই এই সংখ্যাটা বেড়ে অনেক হয়ে যাবে। তোমরা নিজেরা বুঝতে পারছো, দেখো একবার যে 2020-21 সালে আমরা মাত্র 1.1 বিলিয়ন ডলারের এক্সপোর্ট করতাম, সেটা হচ্ছে কিসের? এই ডিফেন্সের ক্ষেত্রে। সেখানে 2022-23-এ এটা প্রায় দ্বিগুণ হয়ে যায়, প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তারপরে 2023-24-এ এটা প্রায় 1.25 গুণ মতন বাড়ে, 1.25 গুণ মতন বাড়ে। এবং তারপরে এই বছর, এই ফাইন্যান্সিয়াল ইয়ারে 2024-25 এই ফাইন্যান্সিয়াল ইয়ারে বলা হচ্ছে যে এটি অ্যামাউন্ট প্রায় $5 বিলিয়ন হতে চলেছে, এর থেকে বেশিও হতে পারে। যেভাবে আমাদের কূটনৈতিক ডিপার্টমেন্ট যেভাবে আলোচনা চালাচ্ছে, এই সংখ্যাটা অনেকটা বড় হতে পারে। তো এই বছরের তাও ধারণা করা হচ্ছে 5 বিলিয়ন, পরের বছর তো আবার এটার ডবল ধারণা করা হচ্ছে, মানে 10 বিলিয়নের আশা রাখা হচ্ছে। তার মানে বুঝতে পারছো প্রত্যেক বছর প্রায় 2 গুণ হারে আমাদের ডিফেন্স এক্সপোর্ট বাড়ছে। এইভাবে চলতে থাকলে ধীরে ধীরে আমরা পুরো আফ্রিকান কান্ট্রি, মিডল ইস্ট এবং যত ল্যাটিন আমেরিকার কান্ট্রি আছে তারা আমাদের থেকেই ডিফেন্সের জিনিসপত্র নেবে, কারণ আমাদের থেকে কম রেঞ্জে কেউ এটাকে প্রোভাইড করতে পারবে না এত ভালো কোয়ালিটির জিনিস। ঠিক আছে, তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার এই আজকের টপিকটা। ভারত আবারও জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে চলেছে। আর সবাই যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখো, এবং
তোমাদের কি মতামত, আর কি কি অস্ত্র আছে যেটার ব্যাপারে তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি সেইগুলোর ব্যাপারে ভিডিও নিয়ে আসবো। আর তোমাদের এই চ্যানেলে ইকোনমি রিলেটেড কি কি ভিডিও চাই, দেশ মানে ইন্টারন্যাশনাল ইকোনমির ব্যাপারে, অবশ্যই সেটা নিয়েও আমি ভিডিও বানিয়ে দেবো। সেটাও যদি দেখতে হয় তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তোমাদের মধ্যে যারা যারা ভাবছো যে স্টক মার্কেটের কোর্স নেবে, অবশ্যই আড্ডা 247 থেকে এই কোডটা ইউজ করে Y229 এই কোডটা ইউজ করে মাত্র 3464 টাকায় তোমরা কিন্তু নিতে পারো আমাদের এই স্টক মার্কেট ইনভেস্টিং এর ব্যাপারে তোমার কোর্সটি, যার ফলে তোমার ইনভেস্টমেন্ট করতে হবে ইজি। ওকে, আশা করব তোমরা আজকের এই ভিডিওটা পুরো দেখেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আবার কোন নেক্সট ভিডিওতে দেখা হবে আমি নিজেও জানি না, তবে দেখা অবশ্যই হবে। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।